শুভ নববর্ষ সবাইকে। যারা আমার থেকে বড় তাদেরকে আমি অনেক প্রণাম জানাই, আর যারা আমার থেকে ছোট তাদেরকে অনেক ভালোবাসা। সবার একটা খুব সুন্দর বছর কাটুক। শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই কামনাই করি। জামা পরেছি তো, দেখো দেখা। শুভ নববর্ষ সবাইকে, সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নতুন বছর প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য, আনন্দ, সমৃদ্ধি সমস্ত নিয়ে আসুক। সবাই ভালো থাকুন, এইটুকুই কামনা। দই আছে আর কি, লাড্ডু আছে। শুভ নববর্ষ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সবার জীবন খুব শান্তিতে কাটুক। দেখি তো কে আসছে, নতুন শাড়ি পরে কে আসছে? আমি গো নতুন শাড়ি পরে তো নববর্ষের দিনের জন্য শাড়ি নতুন দিয়েছি, তো পরবে না? সুন্দর লাগছে। ঠাকুর দিতে গেছি। হাঁপালের শাড়ি পরলে না আরো বড় লাগে, জানো না? শাড়িটা একটু দেখাও সুন্দর করে। হ্যাঁ, উল্টে বিলা পড়ছি। উল্টো করে ফেলেছো? আচ্ছা যাক, ঠিক আছে। দাদা এই উল্টে ফেলে শাড়িটা পরে গেছে, তাড়াহুড়া করে পড়ছি। বাহ, বসে থাকা দেখা কি দেখা ওইগুলি বলছো সব মানে উল্টে ফেলে শাড়ি পরছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজ যদি আমার শ্বশুরমশাই ব্লগে বলে দিতেন শুভ নববর্ষ, তাহলে বৃত্তটা সম্পূর্ণ হতো। কিন্তু বছরের কোনো কোনো দিন উনি ওনার না ফেরার দেশে চলে যাওয়া স্ত্রীকে বড্ড বেশি মিস করেন। আমার শাশুড়ি মাকে আজকে আমার শ্বশুরমশাই খুব মিস করছেন। ওনার আজকে খুব মন খারাপ, যার ফলে আমি খুব একটা ওনাকে জোড়াজড়ি তো করিনি। প্রথমত হচ্ছে সেটা প্রশ্নই নেই। আজকের দিনটা একটু ওনার সাথে বেশিক্ষণ থাকা, ওনাকে আরেকটু বেশি সময় দেওয়া তথা সারাক্ষণই ওনার সাথে কথা বলাটা জরুরি। এই যে দেখুন, চুপচাপ বসে আছেন। আমি প্রায় মিনিট দুয়েক বাইরেতে এভাবে অপেক্ষা করলাম, তারপর ঢুকে বললাম, বাবা নববর্ষের জামাটা পরবেন তো, এই যে গেঞ্জিটা আর টি শার্টটা। তখনই কলিং বেল বাজলো, এসে দিতে এসেছেন প্রসাদ। আমি কয়েকদিন আগে জাজমেন্ট দিতে গেছিলাম এদের এখানে মাতৃসংঘ জলকল্যাণ আশ্রমে। আমি সেদিন বলেছিলাম যে ওরা বিশেষ উৎসবগুলোতে আমাদের বাড়িতে এখনও আসে, কারণ ওদের যে প্যাথোলজিক্যাল ল্যাবটা সেটা আমার শ্বশুরমশাই সম্পূর্ণ বিনা খরচে তৈরি করে দিয়েছিলেন, এবং সেটাই স্বাভাবিক, সেটা আশ্রম,
এটা নিজেরাও ওরা সবাইকে দাতব্যই করে থাকে বা অত্যন্ত স্বল্প মূল্যে দিয়ে থাকে। সুতরাং ওদের কোনো কাজেতে পয়সা নেবার খুব একটা প্রয়োজন আমার শ্বশুরমশাই ছিল না সেই মুহূর্তে। প্রয়োজন ছিল না, মানসিকতাও ছিল না, এটাও ঠিক। তো যাই হোক, তারপর ওই যে এলেন ভদ্রলোক, কথা বললেন, বেরিয়ে গেলেন। তারপর আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো। তারপর একটু রান্নার দিকে এসেছি। বুঝতেই পারছেন আজকে আমাদের রান্না হচ্ছে ফ্রাইড রাইস এবং 2 রকমের মাংস। মিনামাসি ওপরেতে শুধু মুরগির মাংস করে এসেছে, আর নিচে হচ্ছে পাঁঠার মাংস এবং ফ্রাইড রাইস। তো শুধুমাত্র মুরগির মাংস রান্না করতে আমাদের মিনামাসির অল্প সময় লেগেছে, জন্য নিচে আলপনাদিকে একটু ফ্রাইড রাইসের কাটাকাটিগুলোও করে দিচ্ছে। তো ঠিক আছে, সেটা হয়ে গেল। পরে আলপনাদি এখন আমার শ্বশুরমশাই স্নানে ঢুকবেন জন্য একটু ওই ফুল টুলগুলো তুলে দিতে গেছে, কারণ উনি তো নিচে ঠাকুর ওনার জায়গাটা রেখেছেন, উঠতে পারেন না যেহেতু, ওখানে বসে তিনি জব করেন। সেই সবগুলো করতে গেল, ততক্ষণ আমি রান্নাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবং আজকে অনেকক্ষণ শ্বশুরমশাইয়ের সাথে কথা বলার পর তারপর বলছেন, তুই না আসার আগে পর্যন্ত মনটা কেমন একটা পাথর হয়েছিল, তোর সাথে কথা বলে এখন ভালো লাগছে। তারপর আমার শ্বশুরমশাই যখন পোশাকটা পরে এলেন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? এখন রান্না মোটামুটি মিটে গেছে। আজকে ফ্রাইড রাইস হয়েছে টুপুরের অনুরোধে। আগের দিনের ব্লগ যারা দেখেছেন তারা কারণটা বুঝতে পেরেছেন। আজকে সাদা ভাত হওয়া বা ঘি ভাত হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু টুপুরের কথা অনুযায়ী আমরা আজকে ফ্রাইড রাইসই করেছি। তো আমাদের মেনু হচ্ছে মাছ ভাজা, মুরগির মাংস টুপুরের জন্য, আমার জন্য, আর পাঁঠার মাংস এখানে কিছুটা, শুধুমাত্র বুম্বাদার জন্য যেটুকু দরকার ততটুকুই, আর কিছুটা তুলে রাখা হয়েছে নিচে, কারণ কিছু মানুষজন আসবেন, তাদের দিতে হবে, ঘাঁটা হয়ে যাবে জন্য সামান্য একটুই ওপরে দেওয়া হয়েছে। আজ আমিও হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুব মিস করছি, শাশুড়ি মাকে খুব মিস করছি। এটা আমার শাশুড়ি মার কান পাশা, এটা পিসি চন্দ্র থেকে করিয়েছিলেন উনি, জামাইকে বরণ করবেন সেই সময় পরবেন জন্য। আর এই শাখা বাঁধানো, পলা বাঁধানো, এগুলো আমার মায়ের ওই সুন্দর চেহারাটা, সধবা চেহারাটা, ওকে আমি খুব মিস করি বন্ধুরা। বাবাকে বড্ড মিস করি। আর এই বালাটা আমার মা দিয়ে দিয়েছে। এরকম 2টো আছে, মানে এক জোড়া, একটা বাবা আমাকে দিয়েছেন, মা আমাকে দিয়েছেন, আর একটা দিদিকে দিয়েছেন। যাই হোক, টুপুর পরবে এগুলো, বলেছে যতদিন না পর্যন্ত টুপুর পরার যোগ্য হয় ততদিন পর্যন্ত তুই পরিস। সব মিলিয়ে মিশিয়ে গয়নাগাটিগুলো পরে ফেললাম। মাঝে মাঝে গয়না পরতে ভালোই লাগে। গলাটা একটু খাট লাগছে বটে, তবে শাড়ি পরবার খুব একটা প্ল্যান নেই, সেহেতু আলতাও পরবো না, আর গলাটাতেও তেমন কিছু পরবো না। সত্যি কথা বলতে কি বন্ধুরা, গলার কোনো গয়নাই এখন এই মুহূর্তে বাড়িতে নেই। ওই যে কয়েকদিন আগে বুম্বাদা যেটা করে দিয়েছিল জন্মদিনে, সেটাও এখন আমাদের লকারেতে চলে গেছে। যাই হোক, একটু নেল পালিশ না পরলে হয়, তো নেল পালিশটাই পরে ফেললাম। পরার পর মনে হলো পা দুটো বড্ড খালি লাগছে। আমি খুব শখ করে এই চুটকি দেওয়া সেট করা একটা বানিয়েছিলাম। এটা না, যখন বানিয়েছিলাম তখন পরতে খুব ভালো লাগতো, পা দুটোকে দেখতে দারুণ লাগে, ফটো তুলতেও খুব ভালো লাগে। আগে এটা পরে আমি চলতেও পারতাম, কিন্তু জানি না কেন, অনভ্যাসের জন্যই হোক আর যে কোনো কারণেই হোক, এটা পরে আমি একদম হাঁটতে পারি না। মুশকিলটা হয় হচ্ছে কোনো কিছু চটি পায়ে গলালেই আমার প্রচণ্ড যন্ত্রণা করে। আমার যে কতগুলো পায়ের চুটকি রয়েছে, যেগুলোকে বিছিয়া বলে হিন্দিতে। অবাঙালি মেয়েদের তো এটা বোধহয় বিবাহিত মেয়েদের পড়তেই হয়, আসলে সেটা তাদের অভ্যাস। আমার না পড়তে গয়না, ইদানিং তো ডান হাতটা খালি রাখতে রাখতে আজকে এই যে হাতে চুড়ি ফুড়িগুলো পড়েছি, কখন খুলবো মনে হচ্ছে। আর এই যে পায়ে এটা পরে আমার যে এত অসুবিধা হচ্ছে হাঁটতে, কিন্তু চেষ্টা করছি যে একটু হেঁটে সড়গড় করা যায় কিনা, কিন্তু দেখলাম যে না বাবা, হচ্ছে না। শিলিগুড়ির আকাশের আজকে মুখটা ভারী, গুড়গুড় গুড়গুড় করে মেঘ ডাকছে, কিন্তু তেমন বৃষ্টি হচ্ছে না, হাওয়া দিচ্ছে ভালোই। আমি চাই যেন ঝড় না হয়, কারণ আমাদের এই আমে অনেক গুটি এসেছে, সবার আমেতেই, মানে সবার বাড়ির গাছেই বোল এসেছে। আজান শুরু হয়েছে, একটু বাদে কথা বলছি। এই যে দেখুন, এটা হচ্ছে হনুমান জয়ন্তীর দিন বলেছিলাম না যে কীরকম ধ্বজা বাড়ির জন্য সব থেকে ভালো, সেটা হচ্ছে এই যে যেটা উঠছে, এই ধ্বজটাই হচ্ছে, যেটা সংকটমোচন রূপ, এই ধ্বজাটাই হচ্ছে সব থেকে ভালো। আর জানেন তো, এই বাড়িটাই হচ্ছে আমাদের পুরোহিত মশাইয়ের বাড়ি।
ওরা কমন বাউন্ডারি ওয়াল শেয়ার করে বিমলা দিদির সাথে। সাদা রঙের দেয়ালটা হচ্ছে বিমলা দিদির, আর পাশের যেটা দেখছেন ওইটা হচ্ছে আমাদের সুব্রত দাদের বাড়ি, যিনি এখন আমাদের পুরোহিত হয়েছেন। আমি বলছিলাম না ওনারা আমাদের নিকট প্রতিবেশী, এই জন্যই বলছিলাম, একদম দেখা যায় আর কি। তবে ওরা এদিক দিকে মানে বিমলা দিদির যেমন এদিকে একটা বেরোনোর রাস্তা আছে, ওদেরও হয়তো আছে, কিন্তু ওরা খুব একটা ওটা ব্যবহার করে না। তো যেটা বলছি, আমাদের আজকে অনেকগুলো হালখাতার নেমন্তন্ন, অনেকগুলো, কিন্তু বোধিসত্ত্ববাবুর শরীরটা আজকে অতটাও ভালো নেই। ও আচ্ছা, এই যে একজন ভদ্রলোক যাচ্ছেন, ইনিও আমাদের বাড়িতে কিন্তু একবার না দুবার পুজো করেছিলেন। এই যে এই ভদ্রলোক, কিন্তু উনি না মাটিতে বসতে পারেন না, এই যে হাঁটুতে ওনার খুব অসুবিধা। যাই হোক, যেটা বলছিলাম, বোধিসত্ত্ববাবুর শরীরটা আজকে একদমই ঠিক নেই। ওটা 2-3 দিন হলো ওই সমস্যাটা ওর হয়েছে। ইনফ্যাক্ট এটা অনেক আগে থেকেরই সমস্যা আর কি। মাঝে মাঝে এটা চাগার দেয়, সেটা হচ্ছে ওর ঠিকঠাক করে স্টুল যখন পাস হয় না, মানে কনস্টিপেশন তো আছেই, সেটা ধরুন 2-3 দিন এরকম হলো, তারপর ভেতরে ভেতরে প্রচণ্ড গ্যাস হয়, অম্বল হয়, এবং তারপর একদিন মানে আমরা বুঝেই গেছি যে এই সমস্যাটা ও তৈরি হচ্ছে, তার মানে ও 3 থেকে 4 দিনের মাথায় একদিন অসম্ভব বমি হবে, মানে বমিতে ভাসিয়ে দেবে এরকম বমি, তারপর ব্যাপারটা কিছুটা স্বাভাবিক হবে। আজকে ছিল সেই দিন যেদিন একেবারে মানে জল খাচ্ছে আর বমি করছে, জল খাচ্ছে আর বমি করছে, মানে ভেতরে ভেতরে এত অস্বস্তি, এত সমস্যা হচ্ছে আর কি। তো মানে কতটা জল খেয়েছে এবং বমি করেছে, অ্যাকোয়াগার্ড 2বার চালিয়েছি, 2বার পুরো ভর্তি হয়েছে, জল বের করে দিয়েছি, বোতলে করে দিয়েছি, খেয়েছে বমি করেছে, খেয়েছে বমি করেছে, মানে এত পরিমাণ ও মানে অসুস্থ হয়ে পড়েছে আজকে। তবে সেটা করে মানে প্রচুর পরিমাণে বমি বার করে দিয়ে এখন সে কিছুটা স্বস্তি পেয়েছে। ওর জন্য আলাদা আবার রান্না হয়েছে, ভাত, ডালের জল আর আলু সেদ্ধ খায়নি, ঢ্যাঁড়স সেদ্ধ, আমার শ্বশুরমশাইয়ের বক্তব্য অনুযায়ী, তা সেটা খেয়েছে এখন। আর আমরা জানতাম যে ওর শরীরটা খারাপ, আমি অনুমান করছিলাম যে আজকেই হয়তো এরকম একটা কিছু হবে, কিন্তু তবুও রান্নাটা অতটা হয়েছে কারণ আমাদের বাড়িতে বিকেলবেলাতে কয়েকজন আসবেন, তার মধ্যে টুকুরের এক বন্ধু আসবে, তাছাড়াও বোমবাদার পরিচিত 2জন আসবেন, তাদেরকে আমরা খেতে বলেছি, সেজন্যই তারা আসবেন। তো যাই হোক, আমি ভাবছি যে বিধান মার্কেটে তথা শেরচেলার মার্কেটে যে সমস্ত নেমন্তন্ন আছে, এত আকাশ গুড়গুড় করছে, বোমবাদা হয়তো বেরোবে না, তা আমি একাই যখন যাই অন্তত সুভাষপল্লীরগুলো অ্যাটেন্ড করে আসি। আর কালকে আমার মেয়ে আমাকে যে কী পোশাক দিয়েছে সেটা তো আপনাদের সাথে দেখানোই হয়নি, বলেছি আজকে, আমি তো জানি যে আজকে আমাকে বেরোতে হবে, সেজন্য ওটাই পরে বেরোবো ভেবেছি। যদিও আমার দিদিও আমাকে একটা দিয়েছে উপহার হিসেবে, সেটা আজকে ওটা পরবো না, আজকে টুকুরের দেওয়াটাই পরবো। পরে তারপরে একটু এই সুভাষপল্লী বাজারে 2টো আছে, একটা হচ্ছে শ্রেয়সী জুয়েলার্স আর মা গীতা জুয়েলার্সে, ওরা ডেকেছে আমাকে। তা শ্রেয়সী জুয়েলার্স বলে দিয়েছে, আমি বলেছি আমি কিন্তু মিষ্টি খাবো না। ওরা বলছে মিষ্টি খেতে হবে না, আপনাদের জন্য ফুচকা পার্টি আছে। হ্যাঁ, তাহলে তো যেতেই হয়, কতদূর খাবো কি খাবো না জানি না, বলেছেন যখন দেখা করে আসি, এই আর কি। আমার মেয়ের বন্ধু এসেছে, আর আমি পায়ে এত গাল গল্প করে হাঁটতে পারছি না, নুপুর করে প্রবলেম হচ্ছে না, কিন্তু পায়ে ওই পায়ের আংটি যেটাকে বলে চুটকি বলে না, বিছিয়া, একদমই পারছি না হাঁটতে, পায়ে ভীষণ ব্যথা লাগছে। তুই ফ্রাইড রাইস খাবি না? চা খেয়ে ফ্রাইড রাইস খাবি নাকি? তো একটু দেখা একটু জামাটা দেখা, কি সুন্দর নববর্ষের জামা, দেখ টুকুর কি সুন্দর তোর বন্ধু জামা পরেছে। না তুই কি পরেছিস একবার দেখা। টি শার্ট অবশ্য ওটাও নতুনই, আমি কিনে দিয়েছি, যাকে দেখো পরে যাক। আমি সেজেছি সোনার গয়না দিয়ে, টুপুর কিন্তু সেজেছে রূপো পরেছে। নেকলেসটা আমি এসবি জুয়েলার্স থেকে কিনেছিলাম হাওড়া, সেটা আজকে পরিয়ে দিলাম। আর কানের যে দুলটা সেটা পুরীর ফিলিগ্রি কাজের দুল সেটা। আর হাতে যে চুড়িটা মানে চূড় যেটা, সেটা এই তো এই বেড়াতে গিয়ে সেটাও এসবি জুয়েলার্স থেকেই কিনে এনেছি। তো দাদু নাতনিদের দেখতে এসেছিল, তারা কেমন সাজুগুজু করছে। রিয়া তো সেজেই এসেছে, আর টুপুর আজকে বেশ সুন্দর মাঞ্জা মেরেছে, আমার ভালোই লাগছে। 2টো ফুটফুটে পরি, দেখতে দেখতে সব বড় হয়ে গেল। এই যে উচ্চ মাধ্যমিক হবে, সব ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যাবে। তোমাকে টেরিফিক লাগছে না, মানে জামাটা কেমন, আমাকে কেমন লাগছে? পেছনে 2টো পাঁটকুল ঘুরে বেড়াচ্ছে, চলে গেল। আচ্ছা, তোমাকে টেরিফিক লাগছে, দুর্দান্ত লাগছে, জামাটা ভালো, খুবই সুন্দর, অতি সুন্দর। এইটাই আমাকে আমার কন্যা। আর এটা তার সঙ্গে এটা আরো মানে গ্ল্যামার বাড়িয়ে দিচ্ছে এইটা, এই যে গামছাটা। হ্যাঁ, মানে আই মিন হ্যাঁ ওড়না। হ্যাঁ, আমার শ্বশুরমশাই বলতে জামাটা খুব সুন্দর, কিন্তু ওড়নাটা ভালো না। কিন্তু আমি না, ওড়নাটা কালারফুল লাগছে। হ্যাঁ, ওই জন্যই তো সাদার সাথে। হ্যাঁ, আমি নামটা তখন চট করে মনে করতে পারছিলাম না, এটাই আর কি। হ্যাঁ, ঠিক। মোছা বলনি এই অনেক। না না না, সে কি, তো কোথাও যাবে না? আমারও ভাবি ব্যাগটা চেঞ্জ করলেই হয়। আরে হ্যাঁ নিয়ে আসো।
চলুন ঘুরে আসি, দুটো জায়গাতেই যাবো, আর যাবো না বলেছে নেহাত। আর এই যে আমার আর একটা জামা কাকতালীয়ভাবে সেটিও সাদাই। চলুন বেরোই, দেরি হয়ে যাচ্ছে। না কল্পনাদি ভালো লাগছে, ভালো লাগছে। প্রিন্টটা একটু নতুন নতুন, মানে এর আগে এরকম প্রিন্ট করনি না। আমি যাচ্ছি হালখাতার নেমন্তন্ন সারতে, আর রিয়া এবং টুপুর যাচ্ছে বাঘাযতীন পার্কে। রাস্তাটা খুব সুন্দর করে আলপনা দিয়েছে, সেইখানা দেখতে। আর আমার একটু ইচ্ছাও আছে যে আজকে দেখি কিছু কেনা যায় কিনা রূপোর জিনিসপত্র, কিন্তু মা গীতা জুয়েলার্সে আমি ব্লগে দেখিয়েছি, আপনারা এত ওখান থেকে সমস্ত জিনিস কিনেছেন যে আমি বললো যে কালকেই দিদি সব বেরিয়ে গেছে। আমি একটা আংটি কিনবো ভেবেছিলাম, কিন্তু সেটা যা হোক হলো না। পরে শ্রেয়সী জুয়েলার্সে ঢুকেছিলাম পরেতে, ওখান থেকে কিনেছি। তবে সেটা একটা চেন, ওই টুপুর গলায় দেখবেন একটা ওই মা দুর্গার একটা ইয়ে পরে থাকে লকেট, সেটা যে হোল্ড করে থাকবে যে চেনটা, সেটা খুব একটা ভালো নেই। আর সেই জন্য ওটাকে চেঞ্জ করবার জন্য একটা চেন কিনতে হয়েছে। তো যাই হোক ভালোই লাগছে। আমার ব্লগ দেখে বহু মানুষ মা গীতা জুয়েলার্সে কিনছেন, সেটা আমার সত্যিই আনন্দ হচ্ছে। এটা লোকটা ভালো, সত্যি কথা, খুব রিজনেবল রেটে জিনিসপত্র দেয়, আর ডিজাইনও প্রচুর থাকে। তো যেতে গিয়ে দেখলাম শ্রেয়সী জুয়েলার্সে প্রচণ্ড ভিড়। প্রথমে ওদের দোকানটাই তো, পরে আমি ভেবেছিলাম ওদেরটা ঢুকে দেখবো। তো তারপর মনে হলো যে না, আগে ওখানেই যাই। তো সেখান থেকে মা গীতা থেকে চলে এলাম, এসে তারপর শ্রেয়সী জুয়েলার্সে ঢুকেছি। তবে কোনো দোকানে দিয়ে কিছু খাইনি, কারণ এত ভিড়। ওখান থেকে জিনিসটা কিনলাম। তো তারপর বাড়িতে এসে বরং একটু দেখাই, এই যে ফান্টা আর রসগোল্লা দিয়েছে মা গীতা জুয়েলার্স থেকে, আর শ্রেয়সী জুয়েলার্স থেকে প্যাকেটে এইটা দিয়েছে, আর একটা যেটা রয়েছে, প্লাস দুটো যে বাংলা ক্যালেন্ডার সে তো রয়েছে। কি একটা পোজে আমি জাস্ট ডাইরেক্ট নিচে পড়েছি একদম। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ এই আর কি। যাই হোক, এটা কিসের জন্য ব্যথা পেয়েছিস কি? তোর পরাগ্রহে জন্ম, আর কি করা যাবে। মানে যাই হোক, ঠিক আছে। আপাতত এটা কিসের জন্য পেয়েছিস? পাইনি, কিনেছি, টাকা দিয়ে কিনেছিস। খুব সুন্দর লাগছে, জামার কালারের সাথে ম্যাচ করে নাকি? ওর আর আমার জামার কালার ম্যাচ করে, কালার ম্যাচ করে। নেকলেসটা খুবই সুন্দর লাগছে সত্যি কথা। আমি তো আমার মেয়ের চয়েস জানি, আমি জানি আমার মেয়েকে যদি কিছু দিতে হয় তাহলে এইরকম সিম্পল ডিজাইনই ভালো, কিন্তু পরে খুবই সুন্দর লাগছে দেখতে। সব কাজকর্ম গুটিয়ে ফেলেছি, অ্যাকোয়াগার্ডটা চলছে শুধু, সেটাও হয়ে গেছে। কালকে আমার মেয়ের স্কুল, সকালবেলায় উঠতে হবে। এদিকে একটু কথাবার্তা হচ্ছিল পারিবারিক কিছু ব্যাপারে, এবং তারপর সব মিলিয়ে মিশে অনেকটা দেরি হয়ে গেল। আজকে এখন বাজে 1:14। আমার যেখানে 10টা সাড়ে 10টা আমাদের শুয়ে পড়ার কথা, সেখানে আমি আমার হাজব্যান্ডকে আজকে খেতে দিয়েছি 11:30টার সময়। আমাদের পারিবারিক রুটিন আজকে একেবারেই ডামাডোল হয়ে গেছে, কিন্তু ব্লগে সবটুকু তো শেয়ার করা যায় না। এই আর কি বলবো। তো এমনিতে আমার বোধিসত্ত্ববাবুর মধ্যেখানে কিছু হয়নি, কিন্তু হয় না কিছু সিদ্ধান্ত, কিছু ব্যাপার এরকম হয় যেগুলো এর সময় লাগে। কিন্তু পারিবারিক বন্ধনটা যদি ঠিক থাকে, কঠিন সময় পেরিয়ে যায়, এটুকুই বলতে পারি। অত্যন্ত বেশি নিদ্রালু হয়ে পড়েছি আমি, ভীষণ ঘুম পেয়েছে। মেয়ে শুয়ে পড়েছে, মেয়েকে এইসবের মধ্যে আমরা আজকে ফেলিনি। মেয়ে বাঘাযতীন পার্কে গিয়ে বন্ধুর সাথে কি চুরুপুরু খেয়ে এসে সে রাত্রেবেলা আর কিছু খাবে না বলে দিল। তা কিছু মানুষজন এসেছিলেন, তাদেরকে অ্যাটেন্ড করেছি। টুকুরের বন্ধুকে খেতে দিয়ে ওরা তো বেরিয়ে গেল, তারপর আমরা গেলাম। ফিরে এসে দেখছি কিছুজন মানুষজন এসেছেন, নববর্ষ উপলক্ষেই এসেছেন, আমরা ডেকেছিলাম তাই জন্য। যাই হোক, তারপরে সব কিছু হলো, ভালোই হলো। তারপরেই আর কি আমার বুমবাদার আর আমার শ্বশুরমশাইয়ের কিছু কথোপকথন। আমার শ্বশুরমশাই খাওয়া তো 9:30টার মধ্যে হয়ে গেছে, 9:30টারও আগে হয়ে গেছে। তারপরে যাই হোক, ওনারও শুতে দেরি, আজকে অনেক দেরি হলো। আমরা উপরে ছিলাম না, আমরা নিচেতেই ছিলাম। তো এসেছি, তারপর যাই হোক আজকের দিনটা একটু এদিক ওদিক হলো, কিন্তু ঠিক আছে, এখন মোটামুটি সব ঠিকঠাক আছে। এবং যে যার মতো শুতে চলে গেছে, আমিও এবার শুতে যাবো। রান্নাঘরটা গুছাতে আমার অনেক সময় লাগলো, খুব বেশি ক্লান্ত হয়েছিলাম জন্য আমি আজকে হাতের স্পিড তুলতে পারছিলাম না। কাজের যে কাজ 10 মিনিটে হয়, সেই কাজ আমার অনেক বেশি সময় লেগে গেল আজকে। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে খুব ঘুম পেয়েছে। এখন চতুর্দিক নিশুত হয়ে গেছে, মানে বাইরে রীতিমতো কুকুরের ঘেউ 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 আওয়াজ। তো রাত্রি 1টায় শিলিগুড়ির এই সময়টা কেমন লাগে কোনোদিন তো দেখাইনি ব্লগে, দেখাবো। আজকে আমি এই জায়গাটাতে বসে বসে ভয়েস ওভার দিয়েছি।
এই জায়গাটাতে শুয়ে শুয়ে অ্যাকচুয়ালি বালিশে মাথা দিয়ে রেখে দেয়। প্রায় 1:30টার কাছাকাছি। একদম নিশুতি হয়ে গেছে। যখন শাশুড়ি মার শরীর খারাপ হতো তখন কতবার এরকম সময় আমরা বেরিয়ে ওনাকে নিয়ে হসপিটালে গেছি, কতবার। বেশিরভাগ সময় তো রাত্রে হতো। যা কিছু অসুবিধে এই ধরনের কার্ডিয়াক পেশেন্টদের তাতে রাতেই হয়। তো যাই হোক, নিজেরও একটু এক্সপিরিয়েন্স করতে ইচ্ছা করলো। হ্যাঁ, হঠাৎ করে হয়তো 20 মিনিট 25 মিনিট বাদে হয়তো বা একটা করে বাইক যাচ্ছে বা হয়তো কেউ যাচ্ছে, এই তো আর কি। তো ঠিক আছে বন্ধুরা, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। মাঝে মাঝে যখন আমার ঘুম আসে না তখন পায়চারি করি, তখন এই অভিজ্ঞতাগুলো হয়। অনেকক্ষণ পর একটা বাইক গেল, অনেকক্ষণ পর হয়তো কেউ সাইকেল নিয়ে গেল, কেউ ফোনে কথা বলতে বলতে গেল, কেউ হয়তো মোবাইলে গান শুনতে শুনতে যাচ্ছে। এই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।